বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৫, স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা। গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিতে হবে বললেন মির্জা ফখরুল। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ এআই, মন্তব্য সিইসির। নির্বাচিত সরকার মৌলিক সংস্কার করবে এমন আশ্বাসে আস্থা নেই বিশ্লেষকদের, এটি অন্তর্বর্তী সরকারের কাজ বলছেন জুলাই যোদ্ধারা। এবং নিম্নচাপের কারণে উত্তাল সাগর, উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ সকাল ৯:১০ এবং অফিস সহকারী মাসুমা সকাল ১০:১০টায় মারা যান। এ নিয়ে প্রাণহানি বেড়ে হয়েছে ৩৫। বার্ন ইনস্টিটিউটে ৩৮ জন সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে ৪৮ জন। গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী উষা ফেরদৌস, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন তিনি। উষা, দগ্ধদের চিকিৎসার সবশেষ খবর আমাদের জানাবেন, সেই সাথে বলবেন মারা যাওয়া দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা। সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটের সামনেই আছি এবং এখানে একটু আগে একটি মরদেহ, জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখানে একটি আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তাদের যে স্বজন, বাবা মা যারা আছেন তারা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন, যেই ফুল ফোটার আগেই ঝরে গেল। এবং মাসুমা, যিনি অফিস সহকারী ছিলেন, তার লাশ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তবে তার লাশ বহনকারী গাড়ি ইতিমধ্যেই বার্ন ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করেছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে যেই আইসিইউতে আরও যে ৩ জন আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক এবং সিভিয়ার পর্যায়ে রোগী আছেন আরও ১০ জন। মোট ভর্তির সংখ্যা এই মুহূর্তে আছে ৩৮ জন। আর এই নিয়ে বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছে এখন পর্যন্ত ১৭ জন অগ্নিদগ্ধ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক। আর অনেক কয়েকটি হসপিটাল মিলে এই মুহূর্তে ভর্তি আছেন ৪৮ জনের মতো রোগী। আর আজকে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে যে দুজনের মৃত্যু হয়েছে, সেই দুজনের জারিফের শরীরের ৪০% পুড়ে গিয়েছিল চিকিৎসক জানিয়েছেন। এবং মাসুমা, যিনি অফিস সহকারী, তার শরীরের প্রায় ৯০% দগ্ধ হয়েছে। তো এবং আর যে ৩ জন আইসিইউতে আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আর এখানে অন্যান্য হসপিটাল এবং বার্ন ইউনিটে যেসব দগ্ধ শিশুগুলো বা রোগীরা ভর্তি আছেন তাদের চিকিৎসায় সিঙ্গাপুরের প্রতিনিধি বিশেষজ্ঞ চিকিৎসক দল, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভারতেরও কিছু চিকিৎসক আছেন যারা তাদের পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন। এবং যাদের বেশিরভাগই অবস্থা আশঙ্কাজনক, গতকালকে চিকিৎসা জানিয়েছেন যাদের অবস্থা বেশিরভাগ আশঙ্কাজনক বা শরীরের বেশিরভাগ অংশ পুড়িয়ে গিয়েছে, তাদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে তাদেরকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। জি উষা, ধন্যবাদ আপনাকে। বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী উষা ফেরদৌস। বিমান দুর্ঘটনার পর এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ, শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। আগামী সোমবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখনও মাইলস্টোনের গেটে ভিড় করছে উৎসুক জনতা, তবে ভেতরে প্রবেশ কড়াকড়ি রয়েছে। সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।
আওয়ামী লীগ দেশের প্রশাসন সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না বলেই বিএনপি নির্বাচন চায়। গণতন্ত্রকে সঠিক পথে চলতে দেওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, দেশের জনগণ আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বুঝে না, তাই বিএনপিও সেই পথে হাঁটবে না। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি, তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে তারা ধ্বংস করেনি, তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনা নগরীর নুরনগর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিসি বলেন, তারা রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চান না, স্বচ্ছতার সাথে নির্বাচনও পরিচালনা করতে চান। সামাজিক মাধ্যমে যেন ভুল তথ্য না ছড়ানো হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা চান সিসি। আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। মানে যত স্বচ্ছতার সাথে, আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। দলীয় সরকার মৌলিক সংস্কার করবে এমন বক্তব্যে দেশের মানুষের আস্থা নেই বলে মনে করেন রাজনীতিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। আর জুলাই যোদ্ধারা বলছেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারেরই এ কাজটি করা উচিত। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের শেষ কিস্তি আজ। ছিলাম যে জনাব শাকাওয়াত হোসেন উনি জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পুনরাগমন রোধে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র ও রাজনৈতিক পুরনো চক বদলাতে দায়িত্ব পড়ে অন্তর্বর্তী সরকারের কাঁধে। তাই প্রয়োজনীয় সংস্কার এই সরকারেরই করা উচিত বলে মনে করেন জুলাই যোদ্ধারা। আমাদের যে জুলাই আন্দোলন ছিল, ওটার মূল স্লোগানই আমাদের ছিল যে বিকল্পকে আমি, তুমি, আমরা। তার মানে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে দেশটা আমরা গঠন করতে চেয়েছি, যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এই জিনিসটা আমাদের সবার অন্তর থেকে আসতে হবে। সংস্কারের যে বিষয়টা, এটা ইন্টারিম গভর্নমেন্ট যতটুকু করতেছে, এর সাথে সাথে আমাদের যে সব থেকে বেশি সচেতন হইতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীরাও বলছেন, দলীয় সরকার যতটা না জনগণের প্রত্যাশা পূরণ করে, তার চেয়ে বেশি কাজ করে দলের জন্য। 2005-এর সময় যেটা হয়েছে যে বিএনপি সরকার যখন ছিল, তারা নির্বাচন কমিশনকে তাদের ফ্রেন্ডলি করার জন্য তারা তাদের ফ্রেন্ডলি একটা সংস্কার করেছে। আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 2008-এর পরে, তারা আবার কি করলো, তাদের সুবিধার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে একটা বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পঙ্গু করে দিল। সো ডেফিনেটলি নির্বাচিত সরকারগুলো, বা কারণ এটা তো পুরোপুরি দল নির্ভর সরকার, সো দলগুলো তাদের সুবিধার বাইরে কোনো সংস্কারই করবে না। নির্বাচিত সরকার আদৌ সংস্কার করবে কিনা এ নিয়ে সবার মধ্যে আস্থার সংকট আছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আমাদের অতীত বলে যে কোনো দলীয় সরকার দেশের চেয়েও নিজের বা নিজ দলের প্রয়োজন অনুসারেই সংস্কার করে। সংস্কার চলমান প্রক্রিয়া, যখন যারা ক্ষমতায় থাকবে তাদেরই কিছু কিছু বিষয় সংস্কার করার দরকার হয়ে পড়ে, তারা করবে। কিন্তু মৌলিক সংস্কার দলীয় সরকারগুলো করবে, এই আস্থা এই দেশের মানুষ এখন হারিয়ে ফেলেছে। সুতরাং আমরা মনে করি এই সময়টার ভিতরেই একটা মৌলিক সংস্কার আনতে হবে, আমাদের ঐক্যমত্য পোষণ করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে মৌলিক সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। যে দলগুলো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তারা তো ওই সংস্কার প্রসেসে আছে। কেউ যদি বলে আমরা পরে করবো, তাহলে এখন করেন।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় 15 জেলা 1 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণাঞ্চলে কীর্তনখোলা সহ 11 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শুক্রবার কীর্তনখোলার পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে বরিশাল নগরীর অনেক এলাকা প্লাবিত হয়। বহুত ক্ষতি হয়েছে, পাখের ঘর টরা সব গেছে তলাই গিয়া, ঘরের খাটাল সহির উপর বই দিয়েছি সব, ঘরে তো পানি উঠছে, এই নলা পর্যন্ত পানি উঠছে, জোয়ারি কামড়ও খাইছি। বাদল, আবহাওয়া খারাপ, এই কি খাবো কি করবো, ব্যবসা বাণিজ্য কম। আমরা খুবই কষ্টে আছি, অনেক অসহায়ের ভিতরে আছে, কারণ পানির জন্য বাইরে নামতে পারতেছি না, বাচ্চা পোলাপান ঘরের ভিতরে আটকায় রাখতে হয়। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, কি অবস্থা দেখছেন জানতে চাই আপনার কাছে, বিস্তারিত বলবেন। পটুয়াখালীতে বন্যা আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি গত বিকেল থেকে কিন্তু পটুয়াখালীতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি এই যে ভারী বৃষ্টির কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের যে নিম্নাঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু পানিতে ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু সাগর উত্তাল রয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে ভারী বৃষ্টির কারণে কিন্তু পটুয়াখালীর যে নিম্ন অঞ্চল সেই অঞ্চলের কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে যে 18 কিলোমিটার কাঁচা যে ভেরিবেদ রয়েছে সেই ভেরিবেদের পাশে যারা অবস্থান গ্রহণ করছেন, যাদের বসতবাড়ি রয়েছে, তারা কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অনেকের ঘরবাড়ি ইতিমধ্যেই কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছেন। আমরা এখানে জেলা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এভাবে যদি আবহাওয়া যদি খারাপ থাকে এবং বৃষ্টি যদি হতে থাকে তাহলে উপকূলের যে নিম্নাঞ্চল সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু 2 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেতে পারে। ফলে এই সব এলাকার যে নিম্নাঞ্চলে যারা বসবাস করছেন তারা কিন্তু অনেকটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও আপনি জানেন যে পটুয়াখালী জেলা মৎস্যের উপরে কিন্তু নির্ভরশীল। অনেক মৎস্যজীবী এই মুহূর্তে কিন্তু নিরাপদে আশ্রয় কিন্তু তারা রয়েছে পটুয়াখালী যে আলিপুর এবং মহিপুর বন্দরে। এছাড়াও যে বর্তমানে কৃষকের মাঠে যে আঁশ রয়েছে সেই আঁশ নিয়ে কিন্তু অনেকে কিন্তু চিন্তিত রয়েছে। তারা বলছেন যে এভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু তাদের যে আউশের যে ক্ষেত রয়েছে তা কিন্তু পানির ভিতরে কিন্তু তলিয়ে যাবে। এছাড়াও যারা নিম্ন আয়ের লোক রয়েছে তারা কিন্তু এই যে টানা বৃষ্টির কারণে কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কিন্তু তারা যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেক চিন্তিত রয়েছেন। তারা কিন্তু তাদের যে স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু চালিয়ে যেতে পারছেন না। তো পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অলি জি খোকন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পটুয়াখালী থেকে বলছিলেন সহকর্মী খোকন হাওলাদার। উদ্বোধনের 7 বছর পরও আলোর মুখ দেখেনি ময়মনসিংহের হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। মিলনায়নটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। চুরি যাচ্ছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওমর ফারুক আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও সংরক্ষণে 2018 সালের 1 নভেম্বর 10,81,00,000 টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের রাংরাপাড়া গ্রামে সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয়। একাডেমিতে রয়েছে 300 আসন বিশিষ্ট একটি মিলনায়তন, এছাড়া 500 আসন বিশিষ্ট মুক্তমঞ্চ ও একটি প্রশিক্ষণ ভবন। কিন্তু উদ্বোধনের পর কার্যক্রম পরিচালনা না হয় অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস চুরিও হয়েছে। এটা অনেক দিন ধরে আসলে হয়েছে, বিল্ডিং ঘরগুলো হয়েছে, বাউন্ডারি হয়েছে, অরক্ষিত অবস্থায় আছে। আমি এটা এইসব দেখাশোনা করে রাখতেছি, রাত্রে দেখি, দিনে যতটুকু পারি দেখি। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটিতে বর্তমানে নেই বিদ্যুৎ সংযোগ। বর্তমানে একাডেমির অফিস কক্ষে জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। অনেকদিন যাবত এটা বন্ধ আছে। এখন যদি এটাকে পুনরায় যদি চালু করা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে
সংস্কৃতি চর্চাটা একটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। উদ্বোধনের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটি শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করেন। এরপর এটি আর আলোর মুখ দেখেনি বলে জানান উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করছে। শিল্পকলা একাডেমি আজ পর্যন্ত 7 বছর হয়ে যায়, নির্মাণের পর থেকে 7 বছর হয়ে যায়, এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো কার্যক্রম নাই। একাডেমির কার্যক্রম যেন শুরু করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বললেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যে যেন বাস্তবায়ন হয় সেটিকে একটু আলাদাভাবে নজর দেওয়ার জন্য আমরা পত্র প্রেরণ করেছিলাম। এটি চালু হলে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি বর্বর হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 90 ফিলিস্তিনির, আহত হয়েছে 4 শতাধিক। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্যমতে গাজায় বর্তমানে প্রায় 90,000 নারী ও শিশু অপুষ্টিতে ভুগছে। এদিকে হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতা ভুলে গাজায় অমানবিক তাণ্ডব অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। শুধু বোমা ও বুলেট দিয়েই নয়, খাদ্যকেও হাতিয়ার বানিয়ে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। খাদ্য বিতরণের নামে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ছোড়া হচ্ছে গুলি, দেয়া হচ্ছে না উপযুক্ত ত্রাণ ও খাদ্য। বিবিসি ভেরিফাইয়ের এক অনুসন্ধানের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ হিসেবে যে GHF বক্স দেয়া হচ্ছে তাতে নেই কোনো পানি ও প্রস্তুতকৃত খাবার। চাল ডালের মতো শুকনা খাবার দেয়া হলেও তা রান্না করার মতো নেই পানি ও জ্বালানি। তাই ত্রাণ পেয়েও খাদ্যের অভাব মিটছে না গাজাবাসীর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে 9 জনের। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে 122 ফিলিস্তিনির। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 90,000 নারী ও শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন। এ মানবিক বিপর্যয়ের পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সারাদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 90 ফিলিস্তিনির, আহত হয়েছে 4 শতাধিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি ও সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে হামাস। সংগঠনটির শঙ্কা, সকল জিম্মি মুক্তি দিলেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল। অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ করার জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে চলমান সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এতে আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের মধ্যে 19 জন থাইল্যান্ড ও 13 জন কম্বোডিয়া নাগরিক। এছাড়া সংঘাতের প্রথম দিনেই থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 1,40,000 মানুষ। কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তবর্তী 8টি বিভাগে সামরিক আইন জারি করেছে ব্যাংকক কর্তৃপক্ষ। এদিকে থাইল্যান্ডকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে রেকর্ডসময় এক দিন পার করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। 1 সেঞ্চুরিতে টেস্ট ইতিহাসে সেরা 3 রান সংগ্রাহককে ছাড়িয়ে গেছেন তিনি। সামনে আছেন কেবল ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার। রুটের পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকও আছেন সেঞ্চুরির পথে, যাতে ভর করে ভারতের বিপক্ষে তৃতীয় দিন শেষে 186 রানে এগিয়ে রয়েছে থাইল্যান্ড। ইংল্যান্ড স্টোকস 77 ও লিয়াম ডসন 21 রানে অপরাজিত আছেন। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 544 রান। এর আগে প্রথম ইনিংসে 358 রানে অল আউট হয় ভারত। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-20 দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ 4 মাস পর টি-20 দলে ফিরলেন শাহিন আফ্রিদি। এদিকে টি-20 স্কোয়াড থেকে বাদ পড়লেও ওয়ানডে স্কোয়াডে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অভিজ্ঞ পেসার হারিস রৌফ ও হাসান আলীকেও টি-20 দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে টি-20 ফরম্যাটে পাকিস্তানের নিয়মিত মুখ সাইম আয়ুব, এছাড়া ফখর জামান, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজও আছেন টি-20 দলে। ফুটবলের খবর, মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে রোববার সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডার দলটি। মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে, তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা MLS-এর নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী এক ম্যাচে নিষিদ্ধ করা হয়। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আবার একবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। স্বাভাবিক হয়নি মাইলস্টোন পরিবেশ, সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা। গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিতে হবে বললেন মির্জা ফখরুল। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ AI, মন্তব্য সিইসির। নির্বাচিত সরকার মৌলিক সংস্কার করবে এমন আশ্বাসে আস্থা নেই বিশ্লেষকদের। এটি অন্তর্বর্তী সরকারের কাজ বলছেন জুলাই যোদ্ধারা। এবং নিম্নচাপের কারণে উত্তাল সাগর, উপকূলীয় 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে। এ ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য